খাতা সকলে সামনে নিবা এবং হ্যাঁ হাইড্রার একই দেহের অভ্যন্তরে এদের জনন হয় না, যেটা অঙ্গ হ্যাঁ জনন হয়। তাহলে কি হাইড্রার কোনো কি নেই, পুরুষ হাইড্রা কিংবা মহিলা হাইড্রা? নেই। আপনি তো বুঝতে অনেক পারছো উল্টা যেটা? দিচ্ছেন। আমার কথা কি স্পষ্ট রূপে শোনা যাচ্ছে তমাল সেন? জি ভাইয়া, শুনতেছি। ওকে, এখন আমি কিছু গুরুত্বপূর্ণ তথ্য বলবো, এগুলো বইয়েও আছে, তোমরা দেখে নিবা। হাইড্রা একটা এককোষী প্রাণী, এটা তো জানো। হ্যাঁ। এই হাইড্রা আবিষ্কার করেছে কে? আব্রাহাম আব্রাহাম ট্যামলে। ট্যামলে, হ্যাঁ। আব্রাহাম ট্রেমব্লে। আর নামকরণ করে কে? কেরালা সিনিয়স। ক্যারোলাস লিনিয়াস, হ্যাঁ। আর এটা যে অমর, কখনো মরে না, এ কথা বলেন কে? ওইটা ভাইয়া জানি না। ব্রায়েন। নাম কি? ব্রাইন। নামটা কি বলছি? ব্রায়েন। বুঝতে পারছো? এরা কি মুক্তজীবী প্রাণী এবং মাংসাশী। হাইড্রা কি মুক্তজীবী, কি জীবী প্রাণী? বুদ্ধিজীবী। মুক্তজীবী, আর একটা কি বললাম? মাংসাশী। তাহলে হাইড্রার দুইটা কথা বলছি, এরা কি মুক্তজীবী প্রাণী এবং কি মাংসাশী। হাইড্রা থাকে কোথায়? হাইড্রা মিঠা পানিতে। এদের বাসস্থান কি কোথায়? মিঠা পানিতে। ঝর্ণার আশেপাশে মেবি দেখা যায়। এরা থাকে কোথায়? মিঠা পানিতে। এবং এরা বর্ণহীন। সবসময় এরা পছন্দ করে কোন আবহাওয়া? আবহাওয়াটা যদি শীতল হয়, এবং আলো পছন্দ করে এরা অল টাইম। এরা হচ্ছে যে কলোনি বাস, অর্থাৎ কলোনি, বোঝো কলোনি কি? যে একসাথে অনেকগুলো থাকতে পছন্দ করে না, এরা একা একা থাকতে পছন্দ করে। বুঝতে পারছো? হাইড্রাকে তিন ভাগে ভাগ করা হয়। কয় ভাগে ভাগ করা হয়? 3 ভাগে। তিন ভাগে। একটা হচ্ছে যে হাইপোস্টোম, একটা দেহকাণ্ড, একটা পদতল। বুঝতে পারছো কি কি বলছি? হাইপোস্ট্রোম। হাইপোস্টোম, দেহকাণ্ড, আর একটা কি? পাকস্থলী। পদতল। হাইপোস্টোমটা কি? এদের যে মুখ আছে, মুখ ছিদ্রের নিচে থাকে হাইপোস্টোম। আর হচ্ছে যে পদতল, এই পদতলে দুইটি জিনিস থাকে। একটা হচ্ছে যে নিডোব্লাস্ট বহন করে, অর্থাৎ এই পদতলটা কে বহন করে? পদতল কে বহন করে? পদতল পায়ের অংশটা। পদতল হচ্ছে যে নিডোব্লাস্ট বহন করে, হ্যাঁ। মানে পায়ের অংশ না, অর্থাৎ নিচের অংশ যেটা বলা হয়, সেটাকে বলা হচ্ছে যে পদতল। এই পদতল বহন করে কি? নিডোব্লাস্ট। এইটা পরীক্ষায় বারবার আসে। এবং এখানে গ্রন্থি কোষ অল্প থাকে, এতটুকু মনে রাখবা। এখন দেখো দেহকাণ্ড, যেটা বলছি কি আর একটা দেহকাণ্ড, হাইটার আর একটা কি বলছি? দেহকাণ্ড। এই দেহকাণ্ডের মধ্যে কয়েকটা জিনিস থাকে, তার মধ্যে দেখো তিন ভাগ। একটা হচ্ছে যে কোর্শিকা থাকে, একটা থাকে মুকুল, আর একটা কি থাকে? জননাঙ্গ। কি কি বলছি আমি? কোর্সিকা, মুকুল, জননাঙ্গ। কোর্শিকা, মুকুল, জননাঙ্গ। কোর্শিকা কি? এর আগে আমি বলছিলাম যে এই যে মানে যেরকম হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হাত দেখতেছো, বা আমার হাতটা দেখতেছো না, হ্যাঁ, ওই চুলের এই মতো। যে হাত চুলের দেখতেছো, মতো। এগুলো ধরো এটা পুরাটাই হাইড্রা, হ্যাঁ। এগুলো ওই যে হাইড্রার এরকম, এগুলো হচ্ছে যে নখ, আমার যেরকম নখ নড়াইতে পারে এরকম এই হাইড্রার, এগুলোকে বলা হয় কি? কোর্শিকা। বুঝতে পারছো? আর মুকুলটা কি বললো? ওই। মুকুলটা হচ্ছে যে প্রধান অযৌন জনন প্রক্রিয়া। হাইড্রা কিন্তু দুই ভাবে জনন করতে পারে, একটা জননাঙ্গ অর্থাৎ শুক্রাশয় ডিম্বাশয় দিয়ে, আর একটা কি একা একা অর্থাৎ কি অযৌন ভাবে। তাহলে হাইড্রা কি দুই ভাবে জন্ম দিতে পারে, একটা কি অযৌন জনন প্রক্রিয়ায়, আর একটা কি ডিম্বাশয় ও শুক্রাশয় দ্বারা। তাহলে ডিম্বাশয়টা কোথায় থাকে আর শুক্রাশয় কোথায় থাকে? দেখো ডিম্বাশয়। হাইড্রার শেষে
যে অংশটা থাকে উপরের অংশ হচ্ছে যে শুক্রাশয়, আর নিচের অংশ কি ডিম্বাশয়। বুঝতে পারছো? এরা স্বনিষেক হয় না, কারণ এদের মধ্যে কি থাকে, পূর্ণতা লাভ করে না, একই সময় কি করে না, পূর্ণতা লাভ করে না, জন্য এরা কি হয় না, স্বনিষেক হয় না। স্বনিষেক কি বোঝো? অনিষেক হলে নিজেদের ভিতরে নিষেক যেটা ওইটা আর কি, হ্যাঁ, মানে একই 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 দেহ হবে ওই টাইপের না ভাইয়া? okay, হ্যাঁ হ্যাঁ। এই কোর্সিকাতে কি কি থাকে বলতো? কোর্সিকা কোর্সি কোর্সিকাতে ইয়ে থাকবে আর কি। কোর্সিকাতে একটা জিনিস থাকে, সেটা হচ্ছে যে প্রচন্ড নেমাটোসিস্ট থাকে। কি বলছি আমি? প্রচন্ড নেমাটোসিস্ট থাকে। বুঝতে পারছো? কোর্সিকাতে থাকে প্রচন্ড নেমাটোসিস্ট। আর এই কোর্সিকার অর্থাৎ কোর্সিকার বহিঃপ্রাচীরে অর্থাৎ বাহির দিকে নেমাটোসিস্টের ব্যাটারি থাকে। আচ্ছা। বুঝতে পারছো আমার কথা? হুম। তাহলে আমি কি বললাম? হাইড্রাকে ৩ ভাগে ভাগ করা যায়। হাইড্রার শরীরকে ৩ ভাগে। একটা কি? হাইপোস্টোম, একটা দেহকাণ্ড, একটা পদতল। এখানে পদতলে কি থাকে বলছি? নিডোব্লাস্ট থাকে। আর একটা কি থাকে? অল্প পরিমাণে গ্রন্থিকোষ থাকে। আর দেহকাণ্ডকে ৩ ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে যে কোর্সিকা, একটা হচ্ছে যে মুকুল, আর একটা কি জননাঙ্গ। এই জননাঙ্গের ভিতরে ২টা জিনিস থাকে। একটা কি ডিম্বাশয়, আর একটা কি শুক্রাশয়। উপরের অংশটা হচ্ছে যে শুক্রাশয়, নিচের অংশটা কি ডিম্বাশয়। মুকুল জিনিসটা কি? যেরকম ওই যে মুকুল পড়ছে, আমের মুকুল, কেমন করে আমের মুকুল হয়? বাতাসের মাধ্যমে উড়ে গিয়ে, অর্থাৎ এটা পানির মাধ্যমে গিয়ে এই যেটা যে জননটা হয় এটাকে বলা হয় মুকুল। এটা কি স্বাভাবিক জনন প্রক্রিয়া? স্বাভাবিক। আর একটা কি বলছিলাম? কোর্সিকা। কোর্সিকা অনেকগুলো থাকতে পারে, যেরকম ৬ থেকে ৮টিও থাকতে পারে, আবার ৬ থেকে আবার কি ১০টিও থাকতে পারে। এবং এই কোর্সিকার উপরের অংশতে কি থাকে? নেমাটোসিস্ট থাকে। আর কোর্সিকার বহিঃপ্রাচীরে, বাহিরের প্রাচীরে থাকে কি? নেমাটোসিস্টের ব্যাটারি। বুঝতে পারছো কি এতটুকু আমি যতটুকু বলছি? জি ভাই বুঝছি। এটা কি হাইড্রার বাহ্যিক গঠন গেল। এটা কি গঠন? হাইড্রার বাহ্যিক গঠন। বাহ্যিক গঠন। ভাইয়া আরেকটা বই। এখন আসো অভ্যন্তরীণ গঠন। দেখো, হাইড্রার আভ্যন্তরীণ গঠন। এতক্ষণ কি পড়লাম আমরা? বাহ্যিক গঠন। আভ্যন্তরীণ গঠনটা কি? হাইড্রা কয় স্তরী প্রাণী বলতো? হাইড্রা হচ্ছে যে দ্বিস্তরী প্রাণী। যেটা বলতেছি আভ্যন্তরীণ গঠন। ওইটা কোন দেহে কাণ্ডের ভিতরে পড়ে? বাহ্যিক গঠন আমাদের ভিতরে, অর্থাৎ আমাদের যেটা এই যে চামড়া, এটা কি বাহ্যিক গঠন না? আর অর্থাৎ ভিতরে, অর্থাৎ এই চামড়ার নিচে যেটা, সেটাকে তো বলা হয় আভ্যন্তরীণ গঠন। তাহলে হাইড্রার বাহিরে যেটা, সেটা হচ্ছে কি বাহ্যিক গঠন। আর হাইড্রার ভেতর দিকে, অর্থাৎ ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতর যেটা বলা হয় ভেতর দিকে আরো, সেটাকে বলা হয় আভ্যন্তরীণ গঠন। বুঝতে পারছো? জি ভাইয়া বুঝছি। হাইড্রা হচ্ছে যে দ্বিস্তরী প্রাণী। কয় স্তরী প্রাণী বলছি? জি স্তরী। দ্বিস্তরী প্রাণী। দেখো, দ্বিস্তরী প্রাণীর মধ্যে দেখো হাইড্রার প্রথম হচ্ছে যে একটা থাকে কি এপিডার্মিস। কি থাকে? এপিডার্মিস। এপিডার্মিস। আর একটা থাকে মেসোগ্লিয়া। আর একটা থাকে গ্যাস্ট্রোডার্মিস। বুঝতে পারছো? হুম। বা অন্ততক বা গ্যাস্ট্রোডার্মিস। কেন এখানে আমি ৩টা কিন্তু বলছি? কয়টা বলছি বলতো? এপি, মেসো, এপিডার্মিস, আর একটা কি বলছি? এন্ডোডার্মিস, আর একটা হচ্ছে যে গ্যাস্ট্রো। গ্যাস্ট্রোডার্মিস। ৩টা বলার পরে আমি দ্বিস্তরী কেন বললাম? তমাল সেন, বুঝতে পারতেছো? যে দেখো আমি ৩টা বলছি, আমি বলছি যে এটা দ্বিস্তরী প্রাণী, কিন্তু আমি এখানে বলছি কি কয়টা স্তর? ৩টা স্তরের কথা বলছি। একটা বলছি যে এপিডার্মিস, মেসোডার্মিস, গ্যাস্ট্রোডার্মিস। কিন্তু ৩টা স্তর থাকার পরে আমি কেন দ্বিস্তরী বললাম? তাহলে তো আমার কথাটা অবশ্যই ভুল। মেসোডার্মিস। এখানে ভুল না। অর্থাৎ এই মেসোডার্মিস যেটা, সেটা একটা কি অকোষীয় স্তর। এটার কোনো বৃদ্ধি টিদ্ধি কিছুই নেই, এটা যেরকম সেরকমই থাকে। এই জন্য এই ২টা সব কাজ করে বিধায়, এপিডার্মিস আর গেস্টোডার্মিস এই ২টা সকল কাজ করে বিধায় এদেরকে বলা হয়
দ্বিস্তরী প্রাণী, আর মেসোডার্মিস যেটা সেটা কি অকোষীয় স্তর। এটাই আসে পরীক্ষাতে, হাইডার অকোষীয় স্তর কোনটি, এপিডার্মিস, গেস্টোডার্মিস, মেসোডার্মিস, আরো একটা দিয়ে বলবে যে কোনটি, তোমাকে তখন দিতে হবে কি মেসোডার্মিস না, এটা মেসোগ্লিয়া, সরি আমি ভুল বলছিলাম, এপিডার্মিস, গেস্টোডার্মিস, আর এটা হচ্ছে যে মেসোগ্লিয়া, মেসোডার্মিস না মেসোগ্লিয়া। এটা কি বলছি, অকোষীয় স্তর। অর্থাৎ দেখো, এপিডার্মিসে 7 ধরনের কোষ থাকে। এপিডার্মিসে কয় ধরনের কোষ? 7 ধরনের। 7 ধরনের কোষ থাকে। আর গেস্টোডার্মিসে 5 ধরনের কোষ থাকে। বুঝতে পারছো? জি। এপিডার্মিসে কয় ধরনের কোষ থাকে? 7। 7 ধরনের। আর গেস্টোডার্মিসে 5 ধরনের। 5 ধরনের কোষ। এগুলা কি আলাদা করে স্পেসিফিক গুলা জানা লাগবে কোনটা কি? হ্যাঁ অবশ্যই জানতে হবে, হ্যাঁ এটা সুন্দর করে আমি তোমাদেরকে জানাই দিচ্ছি, অবশ্যই জানতে হবে। এটা পরীক্ষায় আসে, কোন কোন কোষ থাকে। হঠাৎ একটা কোষ দিবে যে নিচের কোনটি এপিডার্মিসের কোষ, দেখবা তখন তোমাকে বলতে হবে। দেখো, এপিডার্মিসের কোষ মনে রাখার সহজ উপায় হচ্ছে যে নিচ কি বলছি, যে এটা কোন কোন ডার্মিস, এপিডার্মিস। মনে রাখার সহজ উপায়, এপিডার্মিসে হচ্ছে যে নিজ গ্রুপ ইসনা। বুঝতে পারছো? দেখা যাচ্ছে, অর্থাৎ নিজ মানে কি, নিজ মানে হচ্ছে যে নিডোব্লাস্ট, নিডোব্লাস্ট। বুঝতে পারছো? যতে জনন কোষ, জনন কোষ। বুঝতে পারতেছো কি আমার কথা? গ্রুপতে গ্রন্থি কোষ, গ্রন্থি কোষ। পতে পেশি আবরণী কোষ। পেশি আবরণী কোষ। রসইতে ইন্টারস্টিয়াল কোষ। পড়ছো তোমরা অবশ্যই ইন্টারস্টিয়াল কোষ। ইন্টারস্টেশিয়াল কোষ। দুনটার সাথে সংবেদী কোষ। আর স্নাতে স্নায়ু কোষ। তাহলে কি যে 7টা কোষ, এপিডার্মিসের 7 কোষ, এটা কি বুঝতে পারছো? তমাল সেন বুঝতে পারছো? জি ভাই বুঝছি। যে এপিডার্মিসের 7 কোষ জি কি ভাইয়া। মনে রাখার সহজ উপায়, নিজ গ্রুপ ইসনা, নিতে নিডোব্লাস্ট, জতে জনন কোষ, গ্রুতে গ্রন্থি কোষ, পতে পেশি আবরণী, রসইতে ইন্টারস্টেশিয়াল কোষ, দুটার সাথে সংবেদী কোষ, আর স্নাতে স্নায়ু কোষ। ওকে গেল, এটা কি এপিডার্মিস। আর একটা কি বলছি, গেস্টোডার্মিস। গ্যাস্ট্রোডার্মিসে কয়টা বলছি, 5টা থাকে। শুধু দেখো এই যে এই 5টা, যে দেখো এই 5টাই গ্রুপ ইসনা, গ্রন্থিকোষ থাকে। তারপর হচ্ছে যে এখানে পেশি আবরণী কোষ। অর্থাৎ এই নিজ, এই দুটা বাদ দিয়ে বাকি 5টা কোথায় থাকে, গ্যাস্ট্রোডার্মিসে। বুঝতে পারছো? যে প্রথম 7টা কোথায় থাকে, এপিডার্মিসে। এই 7টার শুধু নিডোব্লাস্ট আর কি জনন কোষ, এই দুটো বাদ দিয়ে অন্ত বা গ্যাস্ট্রোডার্মিস, অন্ততকে বা গ্যাস্ট্রোডার্মিসে থাকে বাকি 5টা। বুঝতে পারছো? মানে নিজের নিডোব্লাস্টার জনন কোষ গ্যাস্ট্রোডার্মিসে থাকে না। এই দুটা বাদ দিয়ে বাকি 5টা থাকে হচ্ছে যে গ্যাস্ট্রোডার্মিসে। আচ্ছা ঠিক আছে বুঝছি। ক্লিয়ার হয়েছে? জি ভাই। ভাই এখানে গ্যাস্ট্রোডার্মিসের নিচে লিখে দেন, নিজ বাদে বাকি বাকি দনটা থাকে, ওরা তাহলে বুঝতে সুবিধা হবে। নিজ বাদে বাকিগুলো থাকে। নিজ মানে কি, নিডোব্লাস্ট আর কি জনন কোষ। জনন কোষ। এই দুইটা বাদ দিয়ে কি থাকে, বাকিগুলো থাকে। আচ্ছা একটা জিনিস দেখো, এখন হাইডার দুইটা কি কি পড়ালাম আমি, এপিডার্মিস আর কি গেস্ট্রোডার্মিস। যেহেতু মেসোগ্লিয়া যেটা, সেটা কি কোনো কি হয় না,
এটা অকোষীয় স্তর, এটার কোনো কি নেই, কোষ নেই, কিন্তু আমরা এটাকে এমনিতে ধরি। এপিডার্মিসের আর হচ্ছে যে গ্যাস্ট্রোডার্মিসের পার্থক্য অল্প একটু দেখো। এপিডার্মিস কোথা থেকে উৎপত্তি হয় আর গ্যাস্ট্রোডার্মিস কোথা থেকে উৎপত্তি হয়। এটা হচ্ছে যে যেটা এপিডার্মিস সেটা ভ্রূণীয় এক্টোডার্ম, ওই যে বলছি তিনটা স্তর থাকে, এক্টোডার্ম, এন্ডোডার্ম আর মেসোডার্ম। এই তিনটা তো জানো, আমি এর আগে বলছিলাম তোমাকে তিনটা স্তর থাকে, এক্টোডার্ম, এন্ডোডার্ম আর কি মেসোডার্ম। তাহলে ভ্রূণীয় এক্টোডার্ম থেকে উৎপন্ন দেহের বাইরের দিকে অবস্থিত করে, এটাকে এপিডার্মিস। আর গেস্টোডার্মিস কোথায়, এই ভ্রূণীয় এক্টোডার্ম থেকে উৎপন্ন হয় কিন্তু দেহের ভিতরের দিকে অবস্থান করে। বুঝতে পারছো না ভাই, এপিডার্মিসটা কোথায়? এবং গেস্টোডার্মিসটা, এপিডার্মিস ও গেস্টোডার্মিস দুইটাই হ্যাঁ ভ্রূণীয় এক্টোডার্ম থেকে তৈরি। তিনটা স্তর আছে না, এক্টোডার্ম, এন্ডোডার্ম আর হচ্ছে যে মেসোডার্ম, হ্যাঁ আমরা এর আগে পড়ছিলাম। অর্থাৎ ভ্রূণীয় এক্টোডার্ম থেকে দুইটাই তৈরি। গেস্টোডার্ম যায় দেহের ভিতরের দিকে আর এপিডার্ম যায় দেহের বাহিরের দিকে। আচ্ছা বুঝছি। শুধু এতটুকু পার্থক্য, বুঝতে পারছো? দোনোটা এক জায়গা থেকে উৎপন্ন হয়, এক্টোডার্মটা কোথায় যায়? দেহের বাইরে। হ্যাঁ, একই জায়গা থেকে উৎপন্ন হয়, শুধু একটা যায় ভিতরে আর একটা বাহিরে। বুঝছি ভাই। এপিডার্মিসটা আর একটা দেখো কি, এখানে ফ্লাজেলা যুক্ত কোষ পাওয়া যায় না। এপিডার্মিস, এপিডার্মিস কোথায় থাকে? বাইরের দিকে অবস্থান করে, এখানে কি থাকে, কোনো ফ্লাজেলা যুক্ত কোষ পাওয়া যায় না বা ক্ষণপথ পাওয়া যায় না। কিন্তু গেস্টোডার্মিসে কি থাকে, ক্ষণপথ থাকে এবং কি থাকে, ফ্লাজেলা থাকে। এপিডার্মিস কি ভিতরের দিকে না বাইরের দিকে এপিডার্মিস বলো? দিকে। বাইরের দিকে। এখানে কি থাকে না, কোনো কিউটিকল থাকে না, আবরণী পেশি পেশি বা রস নিঃসৃত হয় না। একটিডার্মিসে কি থাকে, কিউটিকল থাকে, আর হচ্ছে যে গ্যাস্ট্রোডার্মিসে কোনো কিউটিকল থাকে না। এপিডার্মিসে সবচেয়ে বড় যে জিনিসটা, এটা হচ্ছে যে জননাঙ্গ বা মুকুল থাকে কোথায়, এপিডার্মিসে। এতটুক পরীক্ষায় আসে, জননাঙ্গ বা মুকুল কোথায় পাওয়া যায়, এটা থাকে এপিডার্মিসে, কিন্তু গ্যাস্ট্রোডার্মিসে এটা পাওয়া যায় না। এতটুকু শেষ, যতটুকু বললাম এতটুকুই পরীক্ষার মধ্যে সীমাবদ্ধ, এতটুকুই আসে, এতটুকুই পড়বা, আর বাহিরে পড়ার তেমন কোনো দরকার নেই। আমি যতটুকু বললাম এটা বাহিরের তথ্য আমি দিলাম। বুঝতে পারছো? ভাই আর কিছু পড়া লাগবে? এই যে এই এপিডার্মিস আর গ্যাস্ট্রোডার্মিস যতখানি পড়াইছি এতখানি হলেই হবে, এর বেশি আর তেমন কিছু লাগবে না, তোমরা বই থেকে একটু পড়বা। আচ্ছা ভাই, এই যে কিছুক্ষণ আগে বললাম যে আমরা জানি তো স্তর কয়টা, তমাল সেন বলো তো কয়টি স্তর? কোনটাতে? ওই যে হাইট। আমরা তো জানি না, এমনিতে মানুষের, মানুষ যখন ত্রিস্তরী হয় তখন কয়টা স্তর থাকে? তিনটা। একটোডার্ম, এন্ডোডার্ম আর কি তমাল? এক্সট্রাডাম, একটোডার্ম, এন্ডোডার্ম, আর একটোডার্ম, মেসোডার্ম। এন্ডোডার্ম আর কি মেসোডার্ম। আর হাইড্রার ক্ষেত্রে কি থাকে? একটোডার্ম, গ্যাস্ট্রোডার্ম গ্যাস্ট্রাডাম। আর একটা কি মেসোগ্লিয়া। তাহলে মেসোগ্লিয়া ও মেসোডার্মের মধ্যে পার্থক্য কি? কিছুই নেই। বুঝতে পারছো? হ্যাঁ ভাই, মেসোডার্ম আর কি, মেসোডার্ম তো বইতে লেখেই নাই, মেসোগ্লিয়াটা ওইটা তো অকুশিবিদে মনে বাদ দিছে না, হ্যাঁ এমন একটা মানে ওটা আছে কিন্তু ধরা হয় না, কিন্তু হাইড্রার ক্ষেত্রে দুই ধরন ধরা হয়। কিন্তু এখান থেকে পরীক্ষায় আসে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে কয়েকবার আসছে, চট্টগ্রামেও আসছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে বারবার কয়েকবার আসছে, 2017 সালে এখান থেকে হয়ে গেছে প্রশ্ন। সেটা ও হচ্ছে কি আচ্ছা। দেখো, যে মেসোগ্লিয়া আর মেসোডার্মের মধ্যে পার্থক্য। মেসোগ্লিয়া কাকে বলে? অর্থাৎ নিডারিয়া পর্বের প্রাণী দেহে একটোডার্মিস ও গেস্টোডার্মিসের মাঝখানে অকোষীয় স্তর থাকে, তাকে কি বলে হয়? মেসোগ্লিয়া। মেসোগ্লিয়া। এটা আমি কিছুক্ষণ আগেই বললাম যে মেসোগ্লিয়াটা কি, যে অকোষীয় প্রাণী। মেসোডার্ম মানে কি মধ্যে থাকবে, কিন্তু এটা অকোষীয় প্রাণীর জন্য এটাকে আমরা সচরাচর ধরি না। এটা কিসের কাজ করে দেখো, এর কিছু কাজ আছে। এটা কি, যে অন্তকঙ্কাল রূপে কাজ করে, এই যে আমাদের কঙ্কালকে অর্থাৎ প্রোটেক্ট করার ক্ষেত্রে এটা কাজ করে। তারপরে হচ্ছে যে সিমেন্টিক এজেন্ট রূপে কাজ করে। সিমেন্টিক এজেন্ট মানে কি জানো, যে ওই যে আমাদের সিস্টেমেটিক কিছু ওয়ে পাঠায়, এ রূপে সে কাজ করে। তারপরে হচ্ছে যে
কিছু তুমি দান করবা সেই হিসেবে কাজ করে। তারপর হচ্ছে যে সংযুক্ত স্থল রূপে কাজ করে, এটা হচ্ছে যে মেসোগ্লিয়ার কাজ। এখন বলতেছি মেসোগ্লিয়া আর মেসোডার্মের মধ্যে পার্থক্য কি। অর্থাৎ মেসোগ্লিয়াটা পাওয়া যায় কোথায়? হাইড্রোজোয়ান সিলেন্টেরন, এটা পরীক্ষায় আসেই। মেসোগ্লিয়া কোথায় পাওয়া যায়? মেসোগ্লিয়া পাওয়া যায় হাইড্রোজোয়ান সিলেন্টেরনে। আর মেসোডার্ম কোথায় পাওয়া যায়? বাকি সব ত্রিস্তরী প্রাণীতে কি পাওয়া যায়? মেসোডার্ম পাওয়া যায়। তাহলে মেসোডার্ম কোথায়? যেরকম মানুষের শরীরে আছে, যারা যারা ত্রিস্তরী প্রাণী তাদের শরীরে আছে। কিন্তু মেসোগ্লিয়া শুধু কোথায় থাকে? হাইড্রাতে পাওয়া যায়। হাইড্রিয়ার কোথায়? হাইড্রোজোয়ান সিলেন্টরন নামে একটা জায়গা আছে, সেখানে পাওয়া যায়। এই মেসোগ্লিয়া কি অকুশী, কিন্তু মেসোডার্মটা কি সবসময় কুশীয়? এটা তো জানোই তোমরা, কুশীয় যেহেতু এটা ত্রিস্তরী প্রাণীতে থাকে, অবশ্যই কুশীয় হবে। এটা হচ্ছে যে কি করে, মেসোগ্লিয়াটা কি করে, প্রায় অপরিবর্তিত থাকে। কিন্তু মেসোডার্মটা কি করে, একটোডার্ম অথবা এন্ডোডার্মে থাকে, দুইটা থেকে একটা আসে। প্রায় অপরিবর্তিত থাকে। আর এটা কি সিলোম গঠন করে, অর্থাৎ মেসোডার্মটা কি করে, সিলোম। এর আগে আমি বলছিলাম সিলোমটা কি বলা হয়, ধরো যে ফাঁকা জায়গা, যেরকম তোমরা কি কখনো গরু কেটেছো, গরুর চামড়া ছোলার সময় দেখবা, যখন গরুর চামড়া এরকম করে ছিলতেছো, ছোলার সময় দেখবা যে মধ্যে ফাঁপা একটা জায়গা থাকে, চামড়া এবং গরুর চামড়া আর গোশতের মধ্যে একটা ফাঁপা জায়গা থাকে, যেটার কারণে আমরা চামড়াটা সহজে ছুলতে পারি। হ্যাঁ, এটা হচ্ছে যে কিসের মতো আমি বলবো, যে বাবলের মতো দেখতে। দেখছো কিনা তোমার হোসেন, দেখছো? বাবলের মতো চামড়া আর গোশতের মধ্যে থাকে। হ্যাঁ ভাই দেখছি। এটাকে বলা হয় সিলোম। এটাকে সিলোম তৈরি করে। মেসোডার্মটা কি করে? সিলোম তৈরি করে। বুঝতে পারছো? এতটুকু। Okay. এখন আসো হাইড্রার চলনটা কি রকম। হাইড্রার চলনটা হচ্ছে লুপিং। লুপিং লুপিং মানে কি বলতো? লুপিং মানে ঘোরা আর কি। লুপ মানে তো নরমালি ঘোরা। না, লুপিং মানে হামাগুড়ি দেওয়া। এই যে এরকম 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 করে এরকম করে এরকম করে এই যে এরকম করে যাবে, এটাকে বলা হয় লুপিং করা, হামাগুড়ি দিয়ে যাওয়া। অর্থাৎ লম্বা দূরত্ব বজায় রেখে একটা লুপ তৈরি করে। হাইডার চলন এটা হচ্ছে যে লুপিং। বুঝতে পারছো? হাইডার কয়েকটা চলন আছে, অনেকগুলো চলন আছে বলতেছি। একটা হচ্ছে যে লুপিং চলন, তার মানে কি যে এরকম এরকম করে চলবে, এরকম এরকম করে চলবে, এটাকে বলা হয় কি লুপিং চলন। একটা হচ্ছে কি দিগবাজি চলন, অর্থাৎ দেখো যে তোমরা হয়তো দেখছো, এই যে মনে করে এটা একটা তার, এই তারে হাইডার ঝুলে আছে। তোমরা কি কখনো দেখেছো যে মানুষ দড়ি ধরে ধরে যায়, দেখবা যে হাইডা এখানে ধরে আবার হঠাৎ করে এখানে ধরে তাড়াতাড়ি করে হচ্ছে যে মানে এরকম এরকম করে জোরে জোরে যাচ্ছে, কোথাও একটা কলসি কাটা লাগায় দিচ্ছে, এবং মানে ওই যে আমরা কি দেখছো যে দড়িতে সামনের দিকে আমরা অগ্রসর হই কেমন করে। হ্যাঁ, হাইডার এটাকে বলা হয় ডিগবাজি। বুঝতে বুঝতে পারছো? এটা কখন হয়? যখন হাইডা ক্ষুধার্ত অবস্থায় থাকে তখন সে ডিগবাজি দেয়। আর লুপিংটা কখন দেয়? যখন সে ভরা পেটে থাকে। হাইডা আর একটা চলে হচ্ছে যে অ্যামিবয়েড চলন। অ্যামিবা কেমন করে চলে জানো তো? হাইডার তো কোনো পা, অ্যামিবার তো কোনো পা নেই জানো। হচ্ছে যে এটা পায়ের মতো একটা আছে, যেরকম পদাকাচকৃতির সাহায্যে পদাকাচকৃতি আছে, যেরকম পা নেই কিন্তু পার মতো সিস্টেম, এটার সাহায্যে একটা চলে। তারপর আর একটা আছে হেচড়ানো, যেটা হেচড়ানো সিস্টেম করে চলে, যেরকম কর্ষিকার সাহায্যে কর্ষিকার সাহায্যে চলতে পারে, যেরকম নতমুখী কর্ষিকা উপর দিয়ে নিচে মাথা দিয়ে ভর করে, যেরকম ওই যে মানুষ দেখো নাই যে অনেক মানুষ আছে নিচে হাত দিয়ে উপর দিকে পা দিয়ে হাঁটতে পারে, দেখছো কি? দেখছি। এরকম সিস্টেমে সেটাকে নতমুখী হয়ে চলতে পারে। এরা আবার সাঁতার কাটতে পারে, কেমন করে? কর্ষিকার সাহায্যে এরা সাঁতার কাটতে পারে। তারপর হচ্ছে যে ক্রম সংকোচন, যেরকম এই যে সংকোচন হয়ে আবার যদি এরকম সে প্রসারণ হয়, তাহলে অবশ্যই কিছু জায়গা সে নিয়ে নিবে। সংকোচন থেকে প্রসারণ, সংকোচন থেকে প্রসারণ হইলে এরকম করেও সে চলতে পারে। বুঝতে পারছো? হাইডার কয়েকটা চলন আছে, নিচে দেওয়া থাকবে নিচের কোনটি হাইডার চলন। তোমাকে 2-3টা দিয়ে একটা দেওয়া থাকবে, নিচের কোনটিও না, তোমাকে এখানে থেকে একটা অ্যান্সার দিতে হবে, এটা মেডিকেলে বেশি আসে। টোটাল চলন হচ্ছে 3টা 4টা 5 7টা 8টা, বইতে 8টা দিচ্ছে, আপনার ওখানে কয়টা? বুঝতে পারছো কি? ভাইয়া শুনতেছেন? হ্যাঁ
ওই যে হ্যাঁ, ওগুলা কি ওই ৭-৮টায় ঠিকই আছে। ওই যে ভাষা, সাঁতার, হ্যাজড্রন, হাঁটা, এই তার দেহ সংকোচন, প্রসারণ, এগুলা কি আপনার এই যে চলনের ভিতরে পড়ে? হ্যাঁ, হ্যাঁ, এগুলো সব চলনের ভিতরে পড়ে। ওই সিস্টেমেও চলে। যেরকম সাঁতার কেটে চলে, ভেসে চলে, নতমুখী হয়ে চলে, হেঁচড়ায় চলে, সংকোচন হয়ে চলে, তারপরে হচ্ছে যে উম প্রসারণ হয়ে চলে এটা। দেখো, দিগবাজি চলন বা সমান্তরালশীল দিগবাজিকে বলা হয় কি? সমারস্থিল। আচ্ছা, আমার এই দুইটার মধ্যে পার্থক্য পরীক্ষায় আসে। লুপিং আর ডিগবাজি এই দুইটার মধ্যে আসে। এই লুপিংটা কি আর ডিগবাজি কি? লুপিং হচ্ছে লুপিংটা হচ্ছে যে কর্ষিকাগুলো সবসময় কি আস্তে আস্তে চলার জন্য। এই দুইটার মধ্যে আমার পার্থক্য, এটা পরীক্ষায় আসে। দেখো, মেডিকেলে আসছে ঢাকা বিশ্ববিদ্যালয় ২০১৬ সালে, এখান থেকে প্রশ্ন আসছে। আর মেডিকেলে এখানে বরাবরের মতো ১৯৯৬ সাল থেকে শুরু করে বারবার আসে এটা। ২০১৭ সালেও আসছে। যেরকম দেখো যে ২০১৭ সালে আসছে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং ১৭ সালে আসছে যে হাইড্রার দ্রুত চলার প্রক্রিয়ার নাম কি? হামাগুড়ি, ডিগবাজি, অ্যামিবয়েড না ভাষা? লুপিং, হামাগুড়ি। না, এটা হচ্ছে যে ডিগবাজি। যেরকম দেখো না, ডিগবাজি দিলে তো সে খুব তাড়াতাড়ি যাবে। মনে করে এই দুইটা তার কর্ষিকা। এই যে আচ্ছা, আমি আচ্ছা, এখানে দড়িতে আছি, এরকম এরকম যদি ডিগবাজি দিয়ে যায় তাহলে সে তাড়াতাড়ি। আর হামাগুড়ি দিয়ে যেরকম আস্তে আস্তে যাবে না। লম্বা দূরত্ব। ধরে এরকম একটা, ধরে এই যে এটা মনে করে দড়ি, এই দড়িতে যদি আমি চলতে চাই তাহলে তখন আমি কি করব? ধরে এই দুইটা আমার হাত, এরকম করে আমি চলবো না, এরকম করে চলবো, আবার এরকম করে, অর্থাৎ খুব তাড়াতাড়ি আমি যেতে পারবো দড়িতে। অর্থাৎ আমি যদি দড়িতে ঝুলায়া ঝুলায়া যাই, সেই সিস্টেমটা আমি বলতেছি। তাহলে দেখো, লুপিং আর কি হামাগুড়ির মধ্যে পার্থক্য? কর্ষিকাগুলো সবসময় গতিপথের দিকে থাকে লুপিং এর সময়। আর কর্ষিকাগুলো কি করে? কর্ষিকা এবং পদ গতিপথের দিকে থাকে। বুঝতে পারছো? জি, বোঝো নাই কথা আমার? বুঝছি ভাই। লুপিং এর সময় কি করে? কর্ষিকাগুলো বুঝছি ভাই। গতিপথের দিকে থাকে। এই যে লুপিং, লুপিং মানে হামাগুড়ি, কর্ষিকাগুলো কি থাকে? গতিপথের দিকে থাকে। এই যে গতিপথের দিকে অল টাইম কর্ষিকাগুলো, এগুলো মনে করো আমার কর্ষিকা, এগুলো অল টাইম কি থাকে? গতিপথের দিকে। তার মানে কি, যেদিকে যাবে সেই দিকে এরকম এরকম করে যায়। উম, আর হামাগুড়ি যেটা হচ্ছে যে ওই যে ডিগবাজি, ডিগবাজির সময় কি হয়? একবার কর্ষিকা একবার চলন পথের দিকে থাকে আর একবার গতিপথের দিকে থাকে। অর্থাৎ চলন পথ মানে কি? এই যে যে পা দিয়ে আমি চলবো, এটা একবার এরকম করে যাচ্ছে আর একবার এরকম করে ডিগবাজি দিচ্ছে, আবার এরকম করে যাচ্ছে, আবার এরকম করে ডিগবাজি দিচ্ছে। তাহলে ওই হামাগুড়ি দিয়ে তাড়াতাড়ি যাইতে পারবে না। হ্যাঁ, আর দেখো, হামাগুড়ি লুপিং ডিগবাজি দিয়ে না পদ্ধতিতে তাড়াতাড়ি যাবে। একবার যদি সে লুপিং দেয়, একবার লুপিং পদ্ধতিতে সে যদি একবার লুপিং দেয়, আর একবার লুপিং দেওয়ার জন্য অর্থাৎ হামাগুড়ি দেওয়ার জন্য আরো একটা লুপ তার তৈরি করতে হবে। ধরো এরকম করে একটা লুপিং দিল, দিয়ে তো অবশ্যই সেই রকম হবে। লুপ মানে কি? হামাগুড়ি আবার দিবে, তার মানে কি আর একটা লুপ অর্থাৎ হামাগুড়ি তৈরি করতে হবে। সে এরকম ফালবে, তারপরে সে আবার কি করবে? হামাগুড়ি দিবে, তারপরে সে যাবে। অর্থাৎ এক লুপ হওয়ার পরে আর এক লুপ দেওয়ার জন্য সময় হয়। কিন্তু কর্ষিকার ক্ষেত্রে তা না। কর্ষিকা মনে করে এটা দড়ি, এখানে একটা ধরছে, এখানে একটা, এখানে একটা, এরকম আমরা যেরকম হাঁটি এরকম এরকম এরকম। বুঝতে পারছো? এখানে কোনো সময় লাগে না এক পা থেকে আর এক পা ফালাইতে, বা একবার পদ থেকে আর এক পদে যাইতে বেশিক্ষণ কি লাগে না, সময় লাগে না। তারপরে আর একটা দেখো যে এই যে লুপিং এর সময় দেখো যে অল টাইম কম দূরত্ব অতিক্রম করবে না। এই যে দেখো, আস্তে আস্তে যাচ্ছে, আবার লুপ তৈরি করতেছে, কম দূরত্ব তৈরি। কিন্তু যখন হামাগুড়ি দিবে, এই যে এরকম করে দেখো, এই যে ঘপ ঘপ করে পা ফালাবে, ধপ ধপ করে পা ফালায়, সে খুব তাড়াতাড়ি যাবে এরকম। তাই নাকি? দড়িতে তুমি দেখছো, তোমাকে যদি দড়ি দিয়ে বলা হয় দড়িতে তুমি ঝোলায়া দড়ির এক প্রান্ত থেকে অপর প্রান্তে যাও, অবশ্যই তুমি খুব তাড়াতাড়ি যাবা। কেন? তোমার অনেক কষ্ট হচ্ছে, তুমি খুব তাড়াতাড়ি যাবা। আর যদি বলে যে একটু হামাগুড়ি দিয়ে যাও, নিজের ক্ষেত্রে তুমি চিন্তা করবা যে দড়িতে যদি তোমাকে ঝোলায় যাইতে দেয়, তুমি খুব কি করবা? তাড়াতাড়ি যাবা। কিন্তু তোমাকে যদি বলা হয় যে তমাল কিংবা সাজ্জাদ তুমি হামাগুড়ি দিয়ে যাও, তখন কি খুব আস্তে আস্তে যাবা? না, বুঝতে পারছো? এতটুকুই শেষ। লম্বা দূরত্ব অতিক্রম করা মানে তাড়াতাড়ি যাওয়া। বোঝো নাই? হ্যাঁ। আর যখন তোমাকে ওই যে লুপিং দিতে বলছে, হামাগুড়ি দিতে বলতেছে, তখন তো তুমি বুঝতে পারতেছো কেমন করে দিবা। অর্থাৎ তুমি একটা সোজা কথা, আজকে তোমার খাটের উপরে একবার হামাগুড়ি দিবা আর একবার ডিগবাজি দিবা।
বুঝতে পারছো যে কোনটা তুমি তাড়াতাড়ি খাট অতিক্রম করতে পারো, তোমার বিবেক দ্বারা প্রশ্ন করবা দুইজনে, যে একবার খাটের উপর বা বিছানায় বা লম্বা বারান্দায় একবার কি দিবা, ওই যে তোমরা কি কখনো ওই যে ডিগবাজি দিয়ে পা উপর দিয়ে হাত নিচে দিয়ে বারবার এরকম করে গেছো কখনো ওরকম মাটিতে? ওই যে যখন মানে হাত এরকম রেখে পা উপর দিয়ে আবার এরকম করে মানে দৌড়াচ্ছে কখনো? হ্যাঁ দৌড়াইছি বলতে আরেকজন পা ধরছে তারপর এরকম দুইটা তোমরা পরীক্ষা করে দেখবা, না ঠিক এটা আছে তোমরা পরীক্ষা করে দেখবা কোনটা ডিগবাজি ভালো। দিলে তাড়াতাড়ি যাবে, লম্বা দূরত্ব অতিক্রম করবে। আমার কথা বোঝা যাচ্ছে না? ঠিক আছে ভাই, বুঝছি। ওকে দেখো, নিডারিয়াতে 23 ধরনের নেমাটোসিস্ট শনাক্ত করে ওয়ার্নার 1965 সালে। নেমাটোসিস্ট কিছুক্ষণ আগেই বলছি, এই নেমাটোসিস্টটা কোথায় থাকে? অ্যান্ডো অ্যান্ডো ইয়াতে ওই যে এপিডার্মিসে। ওকে, তাহলে নিডারিয়াতে কি থাকে? নিডারিয়াতে 23 ধরনের নেমাটোসিস্ট থাকে। এটা হচ্ছে যে কে আবিষ্কার করেছে? ওয়ার্নার। কত সালে? 1965 সালে। এর মধ্যে 4 ধরনের থাকে হাইড্রাতে। কয় ধরনের? 4 ধরনের। স্টেপটুলিন, একটা হচ্ছে স্টেপটুলিন, একটা স্টেউরোলিন, আর একটা হচ্ছে যে ভলভ্যান্ট, আর একটা হচ্ছে যে পেন্টিট্যান্ট। বুঝতে পারছো? এগুলো কিসের নাম? 4টা কি কি বলছি? ওই যে নেমাটোসিস্ট হাইড্রাতে অর্থাৎ নিডারিয়া পর্বের প্রাণীতে 23 ধরনের নেমাটোসিস্ট থাকে। আচ্ছা বুঝছি, এগুলো নেমাটোসিস্টের নাম। 23 হ্যাঁ, ধরনের। এটা কোথায় থাকে? নিডারিয়াতে। 23 ধরনের। হ্যাঁ, নিডারিয়াতে 23 ধরনের হ্যাঁ, নিডারিয়াতে থাকে, কিন্তু হাইড্রাতে থাকে 4 ধরনের। হাইড্রাতে থাকে 4 ধরনের। 4 ধরনের কি কি? ভাই ওখান থেকে একটা কলম দেন তো। একটা কি বলছি যে স্টেপটোলিন, এক নাম্বার কি বলছি? স্টেপটোলিন। 2 নাম্বার স্টেরুলিন। স্টেরুলিন। 3 নাম্বার ভলভ্যান্ট। ভলভ্যান্ট। 4 নাম্বার পেন্টিস্ট্র্যান্ট। আর একটা দিছে ইয়াস পেনি সিস্টিনোটিল। পেনিট্র্যান্ট। 2 3 9টা। এই 4 ধরনের থাকে। হ্যাঁ, এই 4 ধরনের নেমাটোসিস্ট থাকে হাইড্রাতে। বুঝতে পারছো? এর মধ্যে এই পেনিট্র্যান্ট, এটাকে বলা হয় আদর্শ নেমাটোসিস্ট। ওকে দাও। আদর্শ, আদর্শ কি বলছেন? এটাকে বলা হয় আদর্শ নেমাটোসিস্ট। ওকে ঠিক আছে।